ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বিস্ফোরক ও রাজনৈতিকভাবে সংবেদনশীল মন্তব্য করেছেন। কলকাতার ধর্মতলায় এক রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচিতে তিনি দাবি করেন, বাংলাদেশের একটা বড় খনিকে এসটিএফ গ্রেফতার করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই। তারপরেই মমতা বলেন, কিন্তু আমি যেটা বলছি সেই পয়েন্টটা হলো, তারপরে তারা মেঘালয় হয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে। এটা এসটিএফ এর ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো বলিনি, মুখ খুলিনি, এখন অত্যাচারের শেষ সীমায় গিয়েছে বলে আমি নাম বলছি না ভদ্রতা করে। বাংলাদেশের লোকতাল হয়ে যাবে, আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি। সেই সময় অনেকেই ধর্নাস্থলে বসে সেই নাম প্রকাশ করার দাবি তোলেন। মমতা বলেন, না বলবো না, দেশের স্বার্থে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন? আপনি বাংলার পুলিশকে বলে দিন এই কথা যাতে বাইরে না বলে। এটা দেশের জন্য। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজ সরকার বদলালেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয় কথা ভাণ্ডার, তথ্য ভাণ্ডার, সত্য ভাণ্ডার। সম্পদের ভয়ে কর্মীদের ভাসিয়ে দল ছেড়ে যাব না। ভারতের রাজ্য পুলিশের ওপর মুখ্যমন্ত্রীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। গোয়েন্দা সংস্থার অনেক প্রতিবেদনও তিনি পান। ফলে পশ্চিমবঙ্গ পুলিশের নিয়ন্ত্রণাধীন ঘটনা সম্পর্কে সাবেক মুখ্যমন্ত্রী যখন কোনো তথ্য উপস্থাপন করেন তখন তা নিয়ে সংশয় প্রকাশের সুযোগ নেই। পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার হওয়া হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেন ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ এর হেফাজতে আছেন। এনআইএ হল ভারতের একমাত্র কেন্দ্রীয় সন্ত্রাসবাদ বিরোধী বিশেষ তদন্তকারী সংস্থা। এনআইএ হেফাজতে নেওয়ার আগে এই দুইজনকে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ জিজ্ঞাসাবাদ করেছিল। সেখান থেকে মমতা সব তথ্য জেনেছিলেন বলে ধারণা করা যায়। শরীফ ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এক সোচ্চার কণ্ঠ। ফলে তার ভারতীয় রাষ্ট্রযন্ত্রের টার্গেট হওয়া অস্বাভাবিক কোনো ঘটনা নয়। ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মুখ খুলছেন তাতে বিদেশের মাটিতে বিজেপির রাজনৈতিক নেতৃত্ব গোয়েন্দা সংস্থার গুপ্ত হত্যা কৌশলের আরেকটি কেলেঙ্কারি ফাঁস হিসেবে দেখা যেতে পারে। ভারতের প্রভাবশালী রাজনীতিবিদের এমন অভিযোগের পর নিঃসন্দেহে দেশ বিদেশ নিরাপত্তা সংস্থাগুলো ভারতের গোয়েন্দা সংস্থার গুপ্ত হত্যার প্রবণতা বিষয়ে আরও সতর্ক হবে। হাদি হত্যাকাণ্ড বাংলাদেশকে বিপজ্জনক বার্তা দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পর বাংলাদেশের উচিত এই হত্যাকাণ্ডে জড়িত দুই বাংলাদেশিকে ভারত থেকে ফেরত আনতে জোর তৎপরতা শুরু করা। তাহলে অনেক চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটিত হবে। ভারত কি তাদের ভাড়াটে খুনিদের ফেরত দেবে? বাংলাদেশের উচিত এদেরকে ফেরত আনতে সর্বাত্মক চেষ্টা চালানো। তবে সে চেষ্টা দেখা যাচ্ছে না। বিশ্বের নানা অঞ্চলে ভারতের কথিত স্বার্থের জন্য ক্ষতিকর এমন মানুষদের ভারতীয় গোয়েন্দারা হত্যা করেছে। গুপ্ত হত্যার জন্য বিশ্বজুড়ে ভারতের গোয়েন্দা সংস্থার ইতোমধ্যে যথেষ্ট কুখ্যাতি কুড়িয়েছে। এ ধরনের গুপ্ত হত্যার কাজে ভারতের গোয়েন্দা সংস্থা অপরাধী চক্রকে ব্যবহার করে থাকে। কানাডা, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানে এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা থেকে ওসমান হাদি হত্যায় ভারতের হাত থাকার বিষয়টি বিচ্ছিন্ন নয়। ভারতীয় বংশোদ্ভূত কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জরকে 2023 সালের 18 জুন ভারতের গোয়েন্দা সংস্থা হত্যা করে। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজন ভারতীয় নাগরিককে আটক করে কানাডিয়ান পুলিশ। তদন্ত শেষে সে বছরের সেপ্টেম্বর মাসে কানাডার তদানীন্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে জানান, হরদীপ সিং নিজ্জরকে গুলি করে হত্যার পেছনে ভারতীয় গোয়েন্দা এজেন্টদের হাত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। কানাডা সরকার এই ঘটনাকে দেশটির সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করে। এর প্রতিক্রিয়ায় দুদেশে একে অন্যের শীর্ষস্থানীয় কূটনীতিক ও গোয়েন্দা কর্মকর্তাদের বহিষ্কার করে। মোদির সাম্প্রতিক সফরের পরেও কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হয়নি। ওই ঘটনার কয়েক সপ্তাহ পর একজন ভারতীয় এজেন্ট নিউ ইয়র্কে আরেক শিখ কর্মী গুরুপদ বন্ত সিং পান্নুনকে হত্যার জন্য একজন পেশাদার খনিকে ভাড়া করার চেষ্টা করেছিল বলে মার্কিন বিচার বিভাগ অভিযোগ করে। 2023 সালের মে মাসে ভারতের এক সরকারি কর্মকর্তার নির্দেশে নিউ ইয়র্কে পান্নুনকে হত্যার পরিকল্পনা করা হয়। এ কাজের জন্য আন্তর্জাতিক মাদক ও অস্ত্র চোরাচালানের সঙ্গে যুক্ত নিখিল গুপ্ত নামের 52 বছর বয়সী এক ভারতীয় ব্যবসায়ীকে দায়িত্ব দেওয়া হয়। শিখ নেতা পান্নুনকে খুন করার জন্য নিখিল গুপ্ত একজন পেশাদার খুনি খুঁজতে গিয়ে অজান্তেই মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার একজন আন্ডারকভার এজেন্ট বা তথ্যদাতার সঙ্গে যোগাযোগ করেন। $1 লাখ চুক্তিতে পান্নুনকে হত্যার জন্য $15,000 অগ্রিমও দেওয়া হয়। পুরো বিষয়টি মার্কিন গোয়েন্দা সদস্যরা গোপনে রেকর্ড করেন। ফলে পান্নুর হত্যার চক্রান্ত ব্যর্থ হয়। 2023 সালের জুন মাসে নিখিল গুপ্ত চেক প্রজাতন্ত্রে গেলে মার্কিন সরকারের অনুরোধে সে দেশের পুলিশ তাকে গ্রেফতার করে। পরে
2024 সালের জুনে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। 2026 সালের 13 ফেব্রুয়ারি নিউ ইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালতে নিখিল গুপ্ত নিজের অপরাধ স্বীকার করে স্বীকারোক্তি দেন। ভারতীয় এক সরকারি কর্মকর্তার নির্দেশে আমেরিকার মাটিতে মার্কিন নাগরিক পান্নুনকে হত্যার চক্রান্ত ও অর্থ লেনদেনে জড়িত ছিলেন বলে জানান। 2024 সালের অক্টোবর মাসে মার্কিন বিচার বিভাগ এই চক্রান্তের মূল মাস্টারমাইন্ড হিসেবে ভারতের গোয়েন্দা সংস্থার এর সাবেক কর্মকর্তা বিকাশ যাদবের নাম প্রকাশ করে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জশিট দাখিল করে। মার্কিন গোয়েন্দাদের দাবি, বিকাশ যাদব ভারতের ক্যাবিনেট সচিবালয়ে বসে নিখিল গুপ্তকে নির্দেশনা দিচ্ছিলেন। FBI এর মোস্ট ওয়ান্টেড তালিকায় বিকাশ যাদবের নাম রয়েছে এবং ইন্টারপোল তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করে। এদিকে ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকা ইন্ডিয়ান গভর্নমেন্ট অর্ডার কিলিংস ইন পাকিস্তান ইন্টেলিজেন্স অফিসিয়াল ক্লেইম শিরোনামে 2024 সালের 4 এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর আগ্রাসী পদক্ষেপের অংশ হিসেবে 2019 সালের পর পাকিস্তানের 20টি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়ের নিয়ন্ত্রণে থাকার সরাসরি এই হত্যাকাণ্ডগুলো ভারতীয় গোয়েন্দা সংস্থার সংযুক্ত আরব আমিরাতস্থ স্লিপার সেল দ্বারা ঘটিয়েছে। স্থানীয় অপরাধী বা দরিদ্র পাকিস্তানি নাগরিকদের এই হত্যাকাণ্ডগুলো ঘটানোর জন্য লাখ লাখ রুপি দেওয়া হতো এবং নথিপত্রে দাবি করা হয়েছে এই লেনদেনগুলো মূলত দুবাইয়ের মাধ্যমে করা হতো। এই হত্যাকাণ্ডগুলো তদারকি করার এর হ্যান্ডলারদের বৈঠকগুলো নেপাল, মালদ্বীপ এবং মরিশাসে অনুষ্ঠিত হয়েছিল। কানাডায় শিখ নেতা হত্যা ও যুক্তরাষ্ট্রে আরেক শিখ নেতাকে হত্যা চেষ্টা এবং পাকিস্তানে ধারাবাহিক গুপ্ত হত্যার ঘটনার সঙ্গে ওসমান হাদি হত্যার ঘটনা বিশ্লেষণ করা হলে একই চিত্রে দেখা যায়। ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা। মামলার অভিযোগপত্র ও পুলিশের তদন্ত অনুযায়ী তিনি মূলত ওসমান হাদিকে লক্ষ্য করে সরাসরি গুলি করেছিলেন। গুলি করার সময় ও পরবর্তীতে ফয়সালকে সহযোগিতা করার ক্ষেত্রে রাজধানীর আদাবর থানা যুবলীগের কর্মী অন্য পলাতক আসামি আলমগীর হোসেনের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়। বাংলার জানালায় জহিরুল ইসলাম।